আসসালামু আলাইকুম। কম্পিউটার সপ্তম সেমিস্টার, কি অবস্থা তোমাদের? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা তোমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন যে অধ্যায়টা বইটা আছে সেই বইয়ের হচ্ছে আমরা তৃতীয়তম অধ্যায় নিয়ে কথা বলার চেষ্টা করব। অধ্যায়টা একটু গোছালোভাবে পড়তে হবে কারণ অধ্যায়টা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে? এই বইটাতে টোটাল 13টা অধ্যায় আছে। 13টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় খুবই একটু মানে ড্যামেজ টাইপের, আর বাকি 7টা অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইপের, ঠিক আছে? তো তারই ধারাবাহিকতা আজকে আমরা তৃতীয় অধ্যায়ের ক্লাস নিব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আইপি সার্ভিসেস, ইন্টারনেট প্রোটোকলের সেবা সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আইপি সেবা বলতে কি বোঝায়। প্রথম যেহেতু বইয়ের নাম অধ্যায় নামে উঠেছে ওই প্রশ্নটা রাখা উচিত আমাদের। কিছু পূর্ণরূপ আছে, টেলনেট কি, এসএসএইচ কি, আচ্ছা চিত্র দিয়ে ব্যাখ্যা করা আছে, তার মানে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, স্টার্ট করি প্রথমে আইপি সেবা দিয়ে। বড় নেটওয়ার্কে ছোট অংশে বিভক্ত করার পদ্ধতিকে বলা হয় আল্লাহ বড় নেটওয়ার্কের পদ্ধতিকে বলা হয় কি কব, ডিপ্রেশন। ডিপ্রেশন এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, বুঝছো? বাট চেঞ্জ না করে এইখানে রাখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, স্বল্প পরিসরের সেবাকে আমরা কি বলি? আইপি সেবা বলতে একটি পরিসরের সেবাকে বোঝায় যা আইপি ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্কের মাধ্যমে প্রদান করা হয়, ঠিক আছে? মানে এটা বলছে একটি মানে একটা নির্দিষ্ট পরিসরের সেবাকে বোঝানো হচ্ছে যেই সেবাটা আইপি মানে ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে দেওয়া হয়, আর এই সেবাটাকে বলা হয় হচ্ছে আইপি সেবা। ওকে, নিচে কিছু পূর্ণরূপ দেওয়া আছে, দেখো। আইপি ইন্টারনেট প্রোটোকল, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এটা আমাদের তৃতীয় চতুর্থ অধ্যায় লাগবে, বা নবম অধ্যায়ে যে নেট নিয়ে পড়াশোনা আছে ফিমুনিটা মনে রাখিও। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা তোমাদের ফোনে আছে তাই না? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে বা বিশেষ করে যে কোয়ারি নিয়ে কাজ করছে তারা সবাই সিডিএন চিনো। ওকে, তাহলে এই কটা মনে রাখিও। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। ওকে, এখানে দুইটা প্রশ্ন, টেলনেট কি আর একটা হচ্ছে এসএসএইচ কি। প্রথমত এই দুইজনই সেম জিনিস। কি জিনিস? দুইজনই সেম জিনিস। এদের কি করা হয়? এদের মাধ্যমে রিমোট অ্যাক্সেস নেওয়া হয়। কাদের? ধরো সার্ভার বা রাউটার, বিভিন্ন কিছু হইতে পারে, ঠিক আছে? সিসকো রাউটারগুলো আছে না, সিসকো রাউটার, সিসকো সুইচ, এগুলো আছে না, এইগুলোর বিভিন্ন প্রকারের অ্যাক্সেস নেওয়ার জন্য এই দুইটা জিনিস ব্যবহার করা হয়, টেলনেট এবং আরেকটা হচ্ছে এসএসএইচ। দুইটাই হচ্ছে টেক্সট ভিত্তিক ইন্টারফেস যুক্ত। মানে তুমি সাপোজ এই দুইটা তোমাদেরকে এখানেই আমি এক্সপ্লেন করব যাতে ওই পাশে আর এক্সপ্লেন করতে না হয়। টেলনেট এবং এসএসএইচ, প্রথমে টেলনেটকে ধরি। টেলনেট সংজ্ঞাটা পড়ে দেয়। টেলনেট হলো একটি নেটওয়ার্ক প্রোটোকল যা একটি টেক্সট ভিত্তিক ইন্টারফেস ব্যবহার করে দূরবর্তী, এই যে দূরবর্তী বলতে রিমোট বোঝাচ্ছে, কম্পিউটার বা ডিভাইসের লগ ইন এবং নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। দূরবর্তী কম্পিউটার বা ডিভাইসের লগ ইন এবং নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। কম্পিউটার বলতে বোঝাইছে সেখানে লিনাক্স সার্ভার, অথবা তুমি যদি ওয়েবের সাথে সম্পর্কিত হইতে পারো, তোমার যে ক্লাউড স্টোরেজ বা ক্লাউড সার্ভারগুলো আছে যেমন ডিজিটাল ওশান, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, বিভিন্ন প্রকার আছে না। ধরো এদের তুমি ওই যে কি বলে, তুমি যে হোস্ট করো ওইখানে লগ ইন করো না, ক্লাউড সার্ভারে তুমি লগ ইন করো না, তো লগ ইন করার জন্য তুমি যে পদ্ধতিটা ব্যবহার করো, যদিও ওটা এসএসএইচ, বাট ওই সেম পদ্ধতিটা টেলনেটেও করা যায়। কিসে? টেলনেটে। তাহলে টেলনেট কি? দূরবর্তী কম্পিউটার বা ডিভাইসের লগ ইন এবং নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। সাপোজ তুমি আসো এখন তোমার বাসায়, তুমি কোথায় আছো? তোমার বাসায় আছো, কিন্তু তুমি তোমার অফিসের সার্ভারে লগ ইন করে কোনো ইউজারকে যুক্ত করা বা কোনো ডাটা ডিলিট করা, কোনো ডাটা মুছে ফেলা ইত্যাদি তুমি হচ্ছে এখানে করতে পারবা, বা কোনো সফটওয়্যার ইনস্টল করা, এই টাইপের কাজগুলো করতে পারবা। তার মানে কি? তুমি তোমার কম্পিউটার দিয়ে দূরবর্তী কোনো সার্ভারে কি হইলা লগ ইন হয়ে কাজ করতে পারলা। এই বিষয়টা এখানে বুঝাইছে যে দূরবর্তী কম্পিউটার বা ডিভাইসের লগ ইন এবং নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় টেলনেট। ওকে, তাহলে টেলনেট আর এসএসএইচ সেম জিনিস। টেলনেট তো টেলনেট, আর এসএসএইচ কি? এসএসএইচ হচ্ছে সিকিউর শেল। শেল কথাটার সাথে তোমরা অনেকেই পরিচিত তাই না? সিকিউর শেল। এসএসএইচ হচ্ছে সিকিউর
শেল। এটা দ্বারা কি করা হয়, এইটা দ্বারাও ওই একই কাজ করা হয় যেই কাজটা তুমি টেলনেট দিয়ে করো। মানে কোনো দূরবর্তী কম্পিউটারের লগ ইন করা এবং নিয়ন্ত্রণ করা ইত্যাদি কার্য সম্পন্ন করার জন্যই এসএইচটাও সেমভাবে ব্যবহার করা হয়। এদের যদি তুমি রিয়েল ইউজ কেস বলতে চাও, সেটা তোমার হইতে পারে লিনাক্স সার্ভার, অথবা তোমার কি বলে ক্লাউড যে সার্ভারগুলো আছে সেই কোনো একটা সার্ভার। যদি তুমি হার্ডওয়্যারের ক্ষেত্রে আসো, সিসকো রাউটার, সিসকো সুইচ, এই টাইপের যে তোমার ডিভাইসগুলো আছে, এইগুলাকে দূরবর্তী স্থান থেকে নিয়ন্ত্রণ করতে পারা, ওগুলাকে কনফিগার করতে পারা, ওইখানে প্রয়োজনীয় কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারা, এই টাইপের রিমোট কাজগুলো তুমি যদি করতে চাও, সেটা এই দুটো জিনিসকে ব্যবহার করতে পারবা, টেলনেট এবং এসএসএইচ। ঠিক আছে, তোমরা রিমোট ওয়ার্কের তো নাম শুনছো, মানে বাংলাদেশে থেকে আমেরিকার কোনো ইয়াতে কাজ করা, কোনো অফিসে কাজ করা, এটাকে আমরা কি বলি, রিমোট ফ্রিল্যান্সিং বা রিমোট জব বলি, তাই না? সেম ভাবে তুমি যদি তোমার কম্পিউটার থেকে দূরবর্তী কোনো সার্ভারের কম্পিউটারকে অ্যাক্সেস নিয়ে সেইখানে তুমি পরিবর্তন, নিয়ন্ত্রণ, সফটওয়্যার ইনস্টল, ডাটা আদান প্রদান, ডাউনলোড ইত্যাদি কার্য সম্পন্ন করতে পারো, সেটাকে বলা হয় রিমোট নেটওয়ার্ক। বুঝতে পারছো? তাহলে রিমোট জিনিসটা আর কি এখন বুঝছো। তাহলে টেলনেট কি কাজ করে, ওই একই কাজ করে যা কাজ এসএসএইচও করে। তাহলে এদের মধ্যে কিছু পার্থক্য আছে, বা ভাইয়া যেহেতু টেলনেটই আছে, সেক্ষেত্রে আমরা এসএইচটা কেন ব্যবহার করব, সিকিউর শেলটা কেন ব্যবহার করবো, যেখানে আমাদের টেলনেট আছে? পার্থক্য আছে। পার্থক্য কি এখানে আমি এক্সপ্লেন করে দিব সব, তো ওই পাশে বুঝাইতে না হয়। টেলনেট এইটাও যা, এসএসএইচ এটাও তা। এইটার ডিফল্ট পোর্ট 23, এইটার ডিফল্ট পোর্ট হচ্ছে তোমার 22, এসএসএইচ এর ডিফল্ট পোর্ট কত, 22, আর টেলনেটের ডিফল্ট পোর্ট কত, 23। এখন এদের মধ্যে মূল অ্যাকচুয়াল পার্থক্যটা কি? অ্যাকচুয়াল পার্থক্যটা হইল, টেলনেট যখন কোনো রিমোট সার্ভারে যোগাযোগ করে, বা কোনো রিমোট সার্ভারে তোমার লগ ইন টগিন ইত্যাদি করে, যখন মনে করো যে আমি আমার কম্পিউটার থেকে আমি একটা সার্ভারে লগ ইন করবো, তা আমি টেলনেট ব্যবহার করে কাজটা করতে যাচ্ছি। তো টেলনেট ব্যবহার করার ফলে আমি যে ইউজার নেম বা পাসওয়ার্ড ইত্যাদি টাইপ করব, এইগুলা সরাসরি প্লেন টেক্সট আকারে আমার সার্ভারে যাবে। এর মানে কি জানো? ধরো এইটা আমার সার্ভার। এখন আমি এইখানে একটা তথ্য পাঠাইলাম, ধরো আমার নাম, আমার পাসওয়ার্ড ধরো হচ্ছে যে 1 2 3 4, তাহলে এই দুইটা তথ্য দিলাম। এই দুইটা তথ্য এই সার্ভারের কাছে এই সেম ভাবেই আসবে, কোনো প্রকার পরিবর্তন করবে না। আমি যদি এখানে হাফিজ লিখি, ওই হাফিজ লেখাটাই সার্ভারে যাবে ডিরেক্ট ভাবে, কোনো প্রকার পরিবর্তন, কোনো প্রকার ঢাকাঢাকি কিছু নেই। ঠিক আছে, তার মানে কি, আনসিকিউরড আনইনক্রিপ্টেড ডাটা পাঠায় টেলনেট। তার মানে টেলনেট দিয়ে তুমি যখন সার্ভারে লগ ইন করো বা সার্ভারের অ্যাক্সেসটা নিতে যাও, তখন তুমি যে ডেটাগুলো প্রদান করো, সেই ডাটাগুলো প্লেন টেক্সট আকারে, প্লেন টেক্সট বলছে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই সার্ভারের কাছে পৌঁছায়, মানে কোনো ইনক্রিপশন করার কোনো মানেই আসে না ওর কাছে। ঠিক আছে, মানে টেলনেট হলো অনেক বুড়া, তো যাই হোক বুড়া আমলের জিনিসপত্র, এই জন্য এত কিছু বুঝে না। যাই হোক, ওই সময় আর কি ওটা জানতো না। ম্যান ইন দ্য মিডলের নাম শুনছ? তুমি এবং সার্ভারের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি ব্যক্তি ওত পেতে বসে থাকে এবং তোমার নেটওয়ার্কটার অ্যাক্সেস নিতে পারে, তাহলে তুমি সার্ভারে কি পাঠাচ্ছ না পাঠাচ্ছ সেটা সরাসরি বুঝতে পারবে। কেন? কারণ এটা আনসিকিউর এবং তোমার আনইনক্রিপ্টেড ডাটা, মানে ডেটাটা একদমই ইনক্রিপ্ট করা হয় নাই। সো সেইখানে প্লেন টেক্সটটা যাচ্ছে কোথায়? সার্ভারে, মানে তুমি যা দিলা সেটাই সার্ভারে যাচ্ছে। এখন মাঝখানে যদি কেউ এই ডেটাটা পড়তে পারে, তাহলে তুমি যা দিছো সেটাই সে দেখতে পারবে। বুঝছো? এই হচ্ছে টেলনেটের কাজ। তাহলে টেলনেট কি করে? ওই দূরবর্তী কম্পিউটারের অ্যাক্সেস নেওয়া, সেখানে তোমার নিয়ন্ত্রণ করা, অ্যাপ্লিকেশন ইনস্টল করা, বা ডেটা ডাউনলোড করা, ডেটা আপলোড করা, ডিলিট, ইউজার অ্যাড করা, এই সমস্ত কাজ তুমি করতে পারবে টেলনেট ব্যবহার করে। বাট তুমি তোমার সার্ভারের জন্য যে ডেটাগুলো পাঠাবা, সেগুলো সরাসরি যাবে কোনো প্রকার এনক্রিপশন ছাড়া, ওটা আনসিকিউর এবং প্লেন টেক্সট আকারে পাঠায়, এবং ওর ডিফল্ট পোর্ট কত? 23। ঠিক আছে, এবার আসো এসএসএইচ। তাহলে ভাইয়া এসএস এর মধ্যে পার্থক্য কি? এসএস এর প্রথমেই লেখা আছে এসএসএইচ, এস তো সিকিউর, এসএস তো শেল, সিকিউর শেল। তার মানে কি, প্রথমেই বলে দিচ্ছে এটা সিকিউর, এটা নিরাপত্তা আছে এখানে, তাই না? সেম ভাবে দেখো, তুমি এসএসএইচ দিয়ে যখন তুমি কোনো কিছু লগ ইন করবা, তখন তোমার ডেটাটাকে এই এসএসএইচ ইনক্রিপ্ট করে,
মানে তুমি যে ডেটাটা পাঠাইছো সেটাকে ইনক্রিপ্ট করে, যদি মাঝখানে কোনো থার্ড পার্টি ব্যক্তি সেই ডেটাটা দেখেও ফেলে, দেখে সে আন্দাজ করতে পারবেন না, কারণ তোমার সেই ডেটাটাকে চেঞ্জ করে ফেলছে। ইনক্রিপ্টের কথা তোমার তোমার তো মনে আছে আই থিঙ্ক, মনে করো তোমার লেখা আছে হাফিজ, সরল ইনক্রিপ্টের একটা পদ্ধতি বলি, এগুলোকে কি করে ফেলে, তার আগের ওয়ার্ড দ্বারা আগের লেটার দ্বারা বলতে ফেলে। যেমন এইচ আছে, এইচ এর মনে করো লিখবে যে হচ্ছে জি, এ মনে করো এর এ, তারপর এই এফ এর আগে মনে করো কি আছে যে, হ্যাঁ আয়ের আগে মনে আয়ের আগে যে, তারপর জেটের আগে মনে করো অয়, ঠিক আছে। এইভাবে সে কি করতে পারবে, এটা ধরো সরল ইনক্রিপ্ট, আমি জাস্ট বুঝাচ্ছি বোঝানোর জন্য, এটা একটা সরল ইনক্রিপ্ট। তাহলে এইভাবে ইনক্রিপ্ট করে যদি আমি ডাটাটা পাঠাই, তাইলে এই এখানে যে মিডিল ব্যক্তিটা আছে, সেই ব্যক্তিটা যদি ডেটাটা আমার পড়েও ফেলে, দেখেও ফেলে, তারপরেও কিন্তু সে বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ আমার ডেটাটা ইনক্রিপ্টেড করা। কি করা? ইনক্রিপ্টেড করা। তাইলে এসএসএইচ এবং হচ্ছে তোমার টেলনেট একই ধরনের কাজ করে, বাট একটা সিকিউর একটা আনসিকিউর, একটা প্লেন টেক্সট পাঠায় আর একটা ডাটা ইনক্রিপ্ট করে পাঠায়। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এসএসএইচ হলো একটি নিরাপদ নেটওয়ার্ক প্রোটোকল, যা নিবোর্ড ডিভাইসের সাথে সুরক্ষিতভাবে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়। সুরক্ষিতভাবে, কোনো প্রকার রিস্ক নাই। এটি টেলনেটের মতোই রিমোট অ্যাক্সেস প্রদান করে, তবে এসএসএইচ ইনক্রিপশন ব্যবহার করে সুরক্ষিত রাখে। ওই যে ইনক্রিপশন যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বুঝাইলাম। ওকে, যেখানে চিত্র দেওয়া আছে দেখো, হোয়াট ইজ টেলনেট, এইটা আমি ক্লায়েন্ট, এটা আমি, এবং এটা হচ্ছে আমার টেলনেট একটা সার্ভার, ধরো লিনাক্স সার্ভার বা হচ্ছে যে কোনো একটা অসন টসন সার্ভার টার্ভার হইলো। আমি যে ডাটাটা এখানে দিব, যে ডাটাটা এখানে দিব, সরাসরি এটা সার্ভারের কাছে যাবে, কোনো প্রকার ইনক্রিপশন ছাড়া। সার্ভার অনুযায়ী রেসপন্স করবে আমাকে, যাই হোক কোনো প্রকার ইনক্রিপশন ছাড়া। এখন এইখানে কোনো যদি হ্যাকার ব্যক্তি বসে থাকে, সে কিন্তু আমার ডেটাটা চুরি করতে পারবে, মানে সার্ভারের অ্যাক্সেস নিতে পারবে, কারণ সে আমার ডেটাটা দেখতে পারতেছে। ঠিক আছে, তাহলে টেলনেট দিয়ে কি করতে পারবা, রিমোটভাবে সার্ভারের অ্যাক্সেস নিতে পারবা, এবং সেখানে ডাটা ইনস্টল করা, ডিলিট করা, রিমুভ করা, কোনো সফটওয়্যার ইনস্টল করা করতে পারবা। বাট টেলনেটটা আনসিকিউর এবং ডাটা ইনক্রিপ্ট করে না। দ্যাটস ইট। এসএসএইচ এখন আসলে এসএসএইচ, এই হচ্ছে আমি ক্লায়েন্ট, এই হচ্ছে আমার মনে করো সার্ভার। এখন আমি মনে করো যে এই হ্যালো নামের টেক্সটটা সার্ভারকে দিচ্ছি, কি নামে, হ্যালো নামের দিচ্ছি। দেখো এইখানে সে ইনক্রিপ্ট করে দিছে, কি করে দিছে, ইনক্রিপ্ট করে দিয়ে দেখো এখন এই লেখাটা কি করে বুঝবে, এটা কি মনে করো যে হ্যাকার যদি পাওয়াও যায়, হ্যাকার মনে করো ডেটাটা পাইছে তোমার, হ্যাকার ডেটা পায় লাভ কি, ও তো বুঝবেই না এটা কি লিখছি আসলে, তাই না? কেন বুঝবে না? কারণ এসএইচ এর মাধ্যমে তুমি যদি কোনো রিমোট সার্ভারের অ্যাক্সেস নিতে যাও বা নেও, সেটা পুরোপুরি নিরাপদ, কোনো প্রকার ঝুঁকি নেই। সেটা কিভাবে, এই যে আমি ধরো হ্যালো লেখাটা পাঠাইছি, আমার এসএসএইচ কি করছে, সিকিউর শেল কি করছে, সেই ডেটাটাকে ইনক্রিপ্ট করে চেঞ্জ করে দিছে। ইনক্রিপ্ট করে কি করে দিছে, ইনক্রিপ্ট করে চেঞ্জ করে দিছে। তাহলে এখন যদি হ্যাকার মাঝখানে থেকেও থাকে, ম্যান ইন দ্য মিডল মাঝখানে থেকেও থাকে, সে আমার ডেটাটা পাইলেও সে কিন্তু বুঝতে পারবে না কোনোভাবেই, তাই না? ওকে, এখন সার্ভার তো আবার এই ইনক্রিপ্টেড ডাটা পড়তে পারবে না, তার জন্য কি লাগবে, আবার ডিক্রিপ্টেড করে দিতে হবে। সার্ভারের কাছে যাওয়ার আগে আমার সেই ডাটাটা আবার ডিক্রিপ্টেড হয়ে যায়, ডিক্রিপশন হয়ে যায়, তাহলে কি সার্ভার সেটা বুঝতে পারবে, দেখতে পারে। বুঝতে পারছো? এই জন্যই এসএসএইচ এবং টেলনেট একই জিনিস, বা দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই বিষয়গুলো, মনে রাখবা জাস্ট। ওকে, আশা করছি বুঝতে পারছো। নেক্সট কি আছে, আইপি রাউটিং কাকে বলে? আচ্ছা, রাউটিং সম্পর্কে তো জানো, তাই না? এটা একটা রাউটিং টেবিল, এখানে বিভিন্ন ডাটা মাটা আছে, রাউটার 1 2 3 4 মনে করে এরকম আছে। কোন রাস্তাটা বাসে নিলে দ্রুত ডাটাটা পৌঁছাবে, আইপি রাউটিং এই কাজগুলো করে। মনে করো এইখানে হচ্ছে তোমার, এখানে মনে করো যে শাপলা, কি বলতো, শাপলা চত্বর। এখন শাপলা চত্বর তুমি বিভিন্ন পাশ থেকে যাইতে পারবা, তাছাড় দিয়ে যেতে পারবা, ওই পাশ থেকে আসতে পারবা, এই পায়রা দিয়ে যাইতে পারবা, কয়েক পাশ দিয়ে আসতে পারবা না। এখন তুমি যেখানে আছো সেখান থেকে অবশ্যই একটা সংক্ষিপ্ত রাস্তা আছে শাপলা যাওয়ার, আছে না? তাহলে এইরকম সংক্ষিপ্ত রাস্তাটা খুঁজে বের করার কারণ হচ্ছে আইপি রাউটিং এর। ঠিক আছে, দেখো কোনো ইন্টারনেট ওয়ার্কের মধ্যে সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা প্যাকেট স্থানান্তর করার প্রক্রিয়াকে আইপি রাউটিং বলে। শুধু স্থানান্তরের প্রক্রিয়া বললে হবে না, সংক্ষিপ্ত ইয়াকে, যে শুধু সংক্ষিপ্ত রাস্তা বাছাই করে স্থানান্তর করার প্রক্রিয়াকে আইপি রাউটিং বলে, এইভাবে বলতে হবে। ঠিক আছে, তাহলে ডেস্টিনেশন, সোর্স থেকে ডেস্টিনেশন, গন্তব্যে, এটা মনে করো সোর্স, এটা মনে করো ডেস্টিনেশন। তাহলে এইখান থেকে মানে এইখানে তো মানুষ অনেক, ঠিক আছে। তাহলে এইখান থেকে মনে করো ডেটাটা আমি এখানে পাঠাবো, এটা আমার সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। তাহলে সোর্স থেকে ডেস্টিনেশনে আমার তথ্যটা মানে ডেটাটা স্থানান্তর করব, এবং সংক্ষিপ্ত ওয়েতে এই পাশ দিয়েও আসা যায়, এই পাশ দিয়েও আসা যায়, সংক্ষিপ্ত ওয়েতে এই ব্যক্তির কাছে যাতে পৌঁছাইতে পারে সেইটা মেনটেন করে
প্যাকেট স্থানান্তর করার প্রক্রিয়াকে আমরা কি বলতে পারবো? আইপি রাউটিং বলতে পারবো। ওকে, ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, এটা তোমরা জানোই। ডিএইচসিপি এটাও এখানে ব্যাখ্যা করবো, রচনামূলক করবো না। ডিএইচসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগার প্রোটোকল। এই জিনিসটা আসলে আবার কি? নেটওয়ার্কের ডিভাইসগুলোতে স্বয়ংক্রিয়ভাবে আইপি বরাদ্দ করা, এটা ভালো লিখছে। এটা কি? ডাইনামিক হোস্ট কনফিগার প্রোটোকল হলো একটি ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল। মনে রাখবা, ডিএইচসিপি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল, যা স্বয়ংক্রিয়ভাবে একটি ইন্টারনেট প্রোটোকল আইপি হোস্টকে তার আইপি ঠিকানা এবং অন্যান্য সম্পর্কিত কনফিগারেশন তথ্য, যেমন সাবনেট মাস্ক, আরে বলেই দেওয়া আছে এখানে সব, তাহলে আর ব্যাখ্যা কি করবো? যেমন সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে প্রদান করে। যাই হোক, আমি এখন একটু ব্যাখ্যা করি ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগার প্রোটোকল। ডাইনামিক হোস্ট কনফিগার প্রোটোকল এটা তোমাদের রাউটারেও আছে। দেখো, এটা যদি না থাকতো না, একদম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের 12টা বাজে যেত, জীবনটা নষ্ট হয়ে যেত একদম কাজ করতে করতে। বুঝাই, ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কনফিগার প্রোটোকল এর মূল কাজ আসলে কি? সাপোজ তুমি এই যে তোমার একটা ফোন আছে, তাহলে এই ফোনটা তুমি আজকে নতুন কিনছো, কি করছো? আজকে তুমি কিনছো। এখন আজকে কেনার পরে যখন তুমি তোমার বাসায় আসো, এটা কি অটোমেটিক তোমার নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়? অটোমেটিক কিন্তু কানেক্ট হয় না। বাট তুমি যখন এইটাতে তোমার ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড দাও, তোমার ইয়াতে অটোমেটিক কানেক্ট হয়ে যায়, তোমাকে আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে হয় না, সাবনেট মাস্ক বসাইতে হয় না, ডিএনএস কনফিগার করতে হয় না, তোমাকে কিছুই করতে হয় না। তুমি জাস্ট পাসওয়ার্ডটা বসাও, তোমার সাথে তোমার কম্পিউটারকে, তোমার মোবাইলকে কয়েক সেকেন্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে দেয়। বিষয়টা অত সহজ কিন্তু না, কিন্তু সহজ করে দিয়েছে কি? এই যে ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কনফিগার প্রোটোকল আছে, এই ব্যক্তি যদি না থাকতো, তুমি ওই যে পাসওয়ার্ড দিলা, অটোমেটিক কানেক্ট হয়ে গেলো, কয়েক সেকেন্ডে ইন্টারনেট ব্যবহার করতে পারছো, এত সহজ হইতো না। এই ডিএইচসিপি এই কাজটা তোমাকে সহজ করে দিচ্ছে। ও নিজস্বভাবে আইপি অ্যাড্রেস খুঁজছে যে কোন জায়গাটা, কোন অ্যাড্রেসটা ফাঁকা আছে তোমাকে দেওয়ার জন্য, সে সেটা খুঁজে এনে তোমাকে দিয়ে ডিফল্টভাবে সব কিছু কনফিগার করে দিছে। দ্যাটস তোমাকে আর কোনো কিছুই ম্যানুয়ালি করতে হয়নি, অটোমেটিক কয়েক সেকেন্ডের মধ্যে তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছো। সেমভাবে কম্পিউটারের ক্ষেত্রেও একই জিনিস। ধরো 200 কম্পিউটার আছে, তোমার একটা অফিসে 200 কম্পিউটার আছে, তো 200 কম্পিউটারে তোমার নেটওয়ার্ক অ্যাক্সেস দিতে হবে। যদি এখানে ডিএইচসিপি না থাকতো, তাহলে এই সবগুলা কম্পিউটারে তোমাকে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস খুঁজে খুঁজে, এমন হতে পারতো দুইটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস এক হয়ে গেছে, তখন কি করতো? আইপি কনফ্লিক্ট নামের একটা জিনিস করছিল না, ওই জিনিসটা কিন্তু ঘটে যাইতো। বাট এইরকম বড় রিস্ক থেকে, এত বড় সময় ব্যয় থেকে বাঁচাই দিছে কে? ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। বুঝতে পারছো? ও ডাইনামিক্যালি সবকিছু আদান প্রদান করে দেয়। এটা নিয়ে একটু পরে চিত্র দিয়ে ব্যাখ্যা করবো। ওকে, যেমন সাবনেট মাস্ক, ডিফল্ট গেট হয়ে আইপি অ্যাড্রেস, এর ডিফল্ট ভাবে হচ্ছে তোমার ডিভাইসকে, মানে হোস্টকে কি করে? দান করে। হোস্ট বলতে বুঝাচ্ছে তোমার কম্পিউটার হতে পারে, তোমার মোবাইল হতে পারে, প্রিন্টার হতে পারে, তোমার রাউটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে? ডিএইচসিপি এর কাজ কি সেটা বলে, স্বয়ংক্রিয়ভাবে আইপি বরাদ্দ করাই ডিএসপি এর কাজ। ডিএনএস সার্ভিস কি, এটা সম্পর্কে তো জানো। ডিএনএস সার্ভিস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, একটি সার্ভিস বা ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করে। ঠিক আছে? মানে একটা নামকে সে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে, হচ্ছে ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। google.com আমি লিখি না, আমরা google.com, সেটাকে একটা আইপিতে রূপান্তর করাই হচ্ছে ডিএনএস এর কাজ। টেলনেটের কাজ কি, এটা অলরেডি বলে ফেলছি, এটা নিয়ে আর কিছু করতে পারবো না। এই যে এটা হচ্ছে আইপি রাউটিং। ঠিক আছে? সোর্স মেশিন, এটা হচ্ছে আমার কম্পিউটার। ঠিক আছে? এটা হচ্ছে আমি, এটা মনে করো তুমি। ঠিক আছে? তা আমি কোনো ডেটা পাঠাইছি, এই হচ্ছে আমার নেটওয়ার্ক অন। এই নেটওয়ার্ক দেখো, এই রাউটারগুলোর মধ্য দিয়া ডেটাটা তোমার নেটওয়ার্কে পাঠায় তোমাকে পৌঁছাই দিছে। ঠিক আছে? এটাই হচ্ছে আইপি রাউটিং। বুঝতে পারছি? ডেস্টিনেশন থেকে, সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা প্যাকেট স্থানান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? আইপি রাউটিং বলা হয়। ঠিক আছে? এই যে আমার নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন রাউটার পার্টার করে অবশেষে তোমার নেটওয়ার্কে যায়, তোমাকে ডেটাটা বুঝাই দিছে। এখন এই যে ডিএইচসিপি, এটা যেটা ব্যাখ্যা করলাম, তো এটা তোমার মোবাইল বা কম্পিউটারকে অটোমেটিক হচ্ছে সবকিছু প্রদান করে। এখন এখানে দেখো এর কয়টা প্রসেস আছে। প্রথম হচ্ছে ডিএইচ ডিসকভার, তারপর হচ্ছে ডিএইচ অফার, তারপরে ডিএসপি রিকোয়েস্ট, তারপর হচ্ছে ডিএসপি প্যাক। এই যে তুমি তোমার ক্লায়েন্ট যখন ডিএসপি সার্ভারকে ডিসকভারের এখানে তুমি খুঁজতে গেলা যে আইপি অ্যাড্রেস আছে কিনা, এ তোমাকে অফার করলো যে আমার এই আইপি অ্যাড্রেসটা ফাঁকা আছে, তুমি কি নিবা? তুমি বললা, রিকোয়েস্ট করলা যে হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি আজকে থেকে ইন্টারনেট ব্যবহার করবো, আমার দরকার, আমাকে দিয়ে দাও। সার্ভার বললো ঠিক আছে, এটা তোমার জন্য বরাদ্দ করে দিলাম। এই হচ্ছে প্রসেস। ঠিক আছে? প্রথমে তুমি কার কাছে গেলা? ডিএসসিপির কাছে গেলা যে আমার একটা আইপি অ্যাড্রেস দরকার, আমি ইন্টারনেট চালাবো আর কি। তোমার এটা ফোনও হইতে পারে, কি হইতে পারে? ফোনও হইতে পারে। আমি ইন্টারনেট চালাবো, কার কাছে? ডিএসসিপির কাছে গেলাম। ডিএসসি বললো ভাইয়া আমার কাছে একটা আইপি আছে, তোমার কি লাগবে? এই যে অফার করছে।
তুমি তো খুব খুশি, রিকোয়েস্ট ভাই অবশ্যই আমার লাগবে ভাই, প্লিজ 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 ভাই আমাকে দিয়ে দেন, রিকোয়েস্ট করছো। ও ঠিক আছে, তোমার জন্য এটা প্যাক করে ফেললাম, আজকে থেকে এটা তোমার জন্য বরাদ্দ, তুমি আইপি চালাতে পারবা। ঠিক আছে, এইগুলো ডিএসসিপির মূল প্রসেস। ও ডিফল্টভাবে তোমাকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে সব কিছু আদান প্রদান করে দেয়, তোমাকে আর এক্সট্রা করে কিছুই করতে হয় না, 2 সেকেন্ডের মধ্যে তুমি ইন্টারনেটের অ্যাক্সেস পেয়ে যাও। ঠিক আছে, আর এই হলো ডিএনএস সার্ভার। ওর মূল কাজ কি, তোমার মনে করো যে ইয়াটা আছে সেটাকে কিসে রূপান্তর করা, সেইটাকে তোমার হচ্ছে আরে একটু ভুলে গেলাম, আইপি অ্যাড্রেসে রূপান্তর করা। এটা হলো রুট সার্ভার, টিডিএল সার্ভার। টিডিএল সার্ভার বলতে বোঝাচ্ছে টপ লেভেল ডোমেইন সার্ভার। এটা হচ্ছে রুট মানে এই যে মূল সার্ভার, তারপর যে টিডিএল টপ লেভেল ডোমেইন সার্ভার। এই যে .com না, এটা একটা এক্সটেনশন, সেই সাথে আবার টিডিএল টপ লেভেল ডোমেইন। ঠিক আছে, কি বলে অথরিটিভ ডিএনএস সার্ভার, বুঝছো ডিএনএস। তাহলে ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, যেটা হচ্ছে মূলত তোমার ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। আইপি সেবার প্রকারগুলা আলোচনা করো। আচ্ছা, আইপি সেবা, আইপি সার্ভিসেস বলতে কি বোঝায়, এই পড়াটা আগে তোমাকে বুঝাই নিত আমি। আচ্ছা, এখানে রচনামূলক আইপি সার্ভিসেস দেওয়া নাই, তোমরা লিখে নিও যে আইপি সার্ভিসেস পড়তে হবে। হ্যাঁ, আমি এটা বুঝাবো, যেহেতু অবশ্যই পড়বা আইপি সার্ভিসেস। হ্যাঁ, এখানে যেহেতু আছে পাইছি, একে বুঝাই নেই। আচ্ছা, আইপি সার্ভিসেস জিনিসটা তোমাকে আমি বুঝাই। ধরো একটা নেটওয়ার্কের আইপি যদি হয় রাস্তা, কি বলতো, রাস্তা, এবং ওই রাস্তা ব্যবহার করে তুমি যে কাজগুলা করবা বা সেবাগুলা দিবা, ওটাই হচ্ছে আইপি সার্ভিসেস। তার মানে কি, আইপি হলো ধরো রাস্তা কিছু যাওয়ার জন্য, এখন ওই রাস্তায় ব্যবহার করো তুমি যে যে সেবাগুলো দিচ্ছ, সেগুলাই ধরতে পারো তুমি আইপি সার্ভিস। তাহলে এর মূল সার্ভিসগুলো দেখো, সেবার প্রকার আলোচনা করা, সরি আইপি কি কত ধরনের সেবা সেটা বলছে এটা। ঠিক আছে, সেবাগুলো কি কি সেটা না, কত ধরনের সেবা দিতে পারে সেটা। প্রথমে হচ্ছে আইপি অ্যাড্রেসিং। এখন আইপি অ্যাড্রেসিং কি, ডিভাইসগুলোর জন্য স্থির ও গতিশীল আইপি অ্যাড্রেস বরাদ্দ করে। ঠিক আছে, ডিএনএস ডোমেইন নেম সিস্টেম সহজে অ্যাক্সেসের জন্য ডোমেইন নেম নামগুলোকে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করে, এই আইপি সেবা। ঠিক আছে, ডিএসসিপি এটা তো অলরেডি বললাম, এটা নিয়ে বলার কিছুই নাই। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন একাধিক ডিভাইসকে একটি পাবলিক আইপি অ্যাড্রেস শেয়ার করার সুযোগ দেয়। একাধিক ডিভাইসকে একটি পাবলিক আইপি অ্যাড্রেস শেয়ার করার সুযোগ দেয়। ওকে, ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন নিরাপদ ইনক্রিপ্টেড রিমোট অ্যাক্সেস সংযোগ প্রদান করে। রাউটিং এর মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে ডাটা প্যাকেটগুলো তাদের গন্তব্যে প্রেরণ করা হয়। কোয়ালিটি অফ সার্ভিস ট্রাফিককে অগ্রাধিকার দেয়, যাতে ব্র্যান্ডউইথের দক্ষ ব্যবহার নিশ্চিত হয়, যাতে ব্র্যান্ডউইথ সব থেকে বেশি ইউজ না হয়, সব থেকে বেশি নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখে। তাহলে এই একটা আইপি ইন্টারনেট প্রোটোকল এই সেবাগুলা দিয়া থাকে একটা হোস্টকে। ওকে, ডিএসসিপির প্রয়োজনীয়তা লেখো। অলরেডি আমি ডিএসসিপি নিয়ে যা আলোচনা করছি, প্রয়োজনীয়তা অলরেডি তোমাদের হয়ে গেছে, যে এটা ম্যানুয়ালি করতে হইতো, সময় বেশি লাগতো, নাহলে আমরা হচ্ছে অনেক বিপদে পড়তাম, অনেক সময় ত্রুটি হয়ে যাইতো। তার সাথে আমাদের ডিসিএসপি প্রয়োজন, কারণ এই আমাদেরকে সবকিছু সহজ করে দিচ্ছে। তারপরেও তোমরা একটু পড়ে নিও এখান থেকে। ওকে, লেখা আছে সুন্দর করে, 2024 সালে এটা আসছিল। টেলনেটের বৈশিষ্ট্য কি, রিমোট অ্যাক্সেস, টেক্সট ভিত্তিক যোগাযোগ, অনিরাপদ সংযোগ, ডিফল্ট পোর্ট হচ্ছে কত 23। আর এই যে সহজ পরিচালনা, সহজ হবেই তো, কারণ অনিরাপদ, যে ইনক্রিপ্ট কিছুই করে না। এটাই হচ্ছে আমাদের কি টেলনেটের বৈশিষ্ট্য। বাট এসএসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তে হবে। সিকিউর দেখো, নিরাপদ এবং ইনক্রিপ্টেড সংযোগ, যেটা আমরা ছবিতে অলরেডি নিজেই দেখছি। রিমোট ম্যানেজমেন্ট, দূর থেকেই আমরা কি করতে পারি, সার্ভারে বিভিন্ন প্রকার ম্যানেজমেন্ট করতে পারি, কি বলে নিয়ন্ত্রণ করতে পারি। শক্তিশালী প্রমাণীকরণ, অথেন্টিকেশন আছে, যে তুমি উদাউট রিকোয়েস্ট পাঠাইলে আর তোমার আমি অ্যাকসেপ্ট করলাম, বিষয়টা এরকম না। পোর্ট ফরওয়ার্ডিং এটা হচ্ছে 22। আর এটা ক্রস প্ল্যাটফর্ম জিনিসটা আসলে কি, ক্রস প্ল্যাটফর্ম জিনিসটা আবার কোত্থেকে আসলে এসএস বলছে যে এসএস জিনিসটা ক্রস প্ল্যাটফর্ম, আর আমাদের টেলনেট কিন্তু ক্রস প্ল্যাটফর্ম না। আর এসএস কি, ক্রস প্ল্যাটফর্ম। আসলে ক্রস প্ল্যাটফর্ম বলতে জিনিসটা কি বোঝাচ্ছে, দেখো ক্রস প্ল্যাটফর্ম বলতে এরকমভাবে বোঝাচ্ছে যে ওই জিনিসটা আমাদের যতগুলো প্ল্যাটফর্ম বলতে ওএস আছে, যেমন লিনাক্স আছে, ম্যাক আছে, তোমার উইন্ডোজ আছে, ডস আছে, ধরো এই তিনটা ধরে নিলাম, লিনাক্স, ম্যাক এবং হচ্ছে তোমার হচ্ছে উইন্ডোজ। তাহলে এই যে তিনটা ডিভাইস না, এই ধরো তিনটার জন্য তিনটা সার্ভার আছে, এই তিনটা ডিভাইসেই এই জিনিসটা চলবে, দ্যাটস ওয়াই তাকে বলা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। ওকে, তোমার যে সফটওয়্যারটা মাল্টি ডিভাইসে চলবে
সেটাকে আমরা ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপ অ্যাপস বলতে পারি। যেমন ফ্লাটার কি একটা ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, মানে ওটা দিয়ে অ্যাপ্লিকেশন বানালে তোমার ওয়েবে চলবে, লিনাক্সে চলবে, আইওএসে চলবে, ওয়েবে কি বলে ম্যাকে চলবে, সব জায়গাতেই চলবে। দ্যাটস এ ক্রস প্ল্যাটফর্ম। ওকে, এটি লিনাক্স, উইন্ডোজ, ম্যাক ওএস সহ প্রায় সব অপারেটিং সিস্টেমে সমানভাবে কাজ করে। দ্যাটস এটাকে আমরা বলবো ক্রস প্ল্যাটফর্ম। তাহলে ক্রস প্ল্যাটফর্ম বৈশিষ্ট্যটা কার আছে? আমাদের এসএস এর আছে। কার নাই? টেলনেটের নাই। ওকে, টেলনেটের বিস্তারিত বর্ণনা দাও, এটার করতে হবে না। ডিএনএস সার্ভিসের বিস্তারিত বর্ণনা দাও, এটাও আর কিছু করবো না আমাদের। এই যে এখানে যে, আর এখানে কিন্তু একটা প্রশ্ন লিখে দিলাম, আইপি সার্ভিসেস কি, এটা অলরেডি ব্যাখ্যা করছি না, তোমরা জাস্ট আরেকটু নিজের মতো করে পড়বা। এটা হচ্ছে এসএইচ এর কনফিগারেশন ব্যাখ্যা করো। এসএইচ সিকিউর শেলের কনফিগারেশন মানে বুঝাচ্ছে যে আমি যদি একটা রিমোট সার্ভারে কমিউনিকেশন করতে চাই বা সেখানে ডেটা আদান প্রদান করতে চাই বা সেখানে ঢুকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাকে এসএইচটা কিভাবে কনফিগার করতে হবে, কিভাবে কনফিগার করতে হবে সেটা আমাকে দেখাও। তো সেটা আমরা এখানে ধাপে ধাপে দেখব। ওকে, 8টা বাজে গেল। ওকে, এসএইচ এর কনফিগারেশন ব্যাখ্যা করো। প্রথমে দেখো, সিসকো রাউটার বা সুইচ কনফিগার করার প্রক্রিয়াটি নিচে বিস্তারিত ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। মনে রাখো এটা কিন্তু বিভিন্নভাবে, এসএইচ তো তোমার হচ্ছে ক্লাউড সার্ভারে করা যায়, তারপরে বিভিন্ন হচ্ছে লিনাক্স সার্ভারে করা যায়, আবার কি বিভিন্ন ডিভাইসে করা যায়। তো আমরা ডিভাইসের জন্য কনফিগার করব, ঠিক আছে? কোন ডিভাইস? সিসকো রাউটার এবং সুইচ। আমরা যে কনফিগারেশন দিচ্ছি সেটা দিয়ে তুমি দূরবর্তী কোনো সিসকো রাউটার অথবা সুইচে হচ্ছে করতে পারবা, ঠিক আছে? কনফিগার করার প্রক্রিয়াটি নিচে বিস্তারিত ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। টেলনেটের মতো অনিরাপদ প্রোটোকলের পরিবর্তে নেটওয়ার্ক ডিভাইসগুলোকে সুরক্ষিতভাবে দূর থেকে রিমোটলি পরিচালনা করার জন্য এসএইচ কনফিগার করা অত্যন্ত জরুরি। ওকে, তাহলে আমরা এখন নেটওয়ার্ক ডিভাইসগুলোকে কনফিগার করব। এসএসএস কনফিগার করার পূর্ব শর্ত মানে তুমি হচ্ছে এসএসএস কনফিগার করার পূর্বে কিছু শর্ত তোমাকে মেনটেন করতে হবে, মানতে হবে। সেই শর্তগুলো আসলে কি কি চলো দেখা যাক। ওকে, সেই শর্তগুলো দেখো। 1 নাম্বার, সঠিক নির্দিষ্ট হোস্ট নেম, ডিভাইসের নাম নির্দিষ্ট, ঠিক আছে? একটি নির্দিষ্ট ডোমেইন নেম, নেটওয়ার্ক ডোমেইন। কারণ এসএস এর সিকিউরিটি কি, এনক্রিপশন কি তৈরি করার সময় এই হোস্ট নেম এবং ডোমেইন নেম দুটোকে একসাথে ব্যবহার করা হয়ে থাকে। এই দুটো হলো পূর্ব শর্তকার এসএইচ কনফিগারের। ধাপ অন দেখো কি বলছে, প্রোগ্রামিং করতে হবে এখন। ধাপ অন, গ্লোবাল কনফিগারেশন মোডে প্রবেশ করা। এটা হলো গ্লোবাল কনফিগারেশন মোড। প্রথমে প্রিভিলেজ মোড থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে প্রবেশ করতে হবে। রাউটার, তারপর তোমাকে গ্রেটার দেন চিহ্ন দিতে হবে, লিখতে হবে এনাবেল। সেম ভাবে লিখতে হবে, কমান্ড ওপেন করে, কমান্ড প্রম্পট আছে না সিএমডি, ওপেন করে এই সেম ভাবে লিখতে হবে। ওকে, তারপরে রাউটার হ্যাশ কনফিগার টার্মিনাল, এইভাবে লিখতে হবে, এই সেম ভাবে লিখতে হবে, একটুও চেঞ্জ করা যাবে না। রাউটার কনফিগারের জন্য আমরা ওপেন করলাম। ওকে, হোস্ট নেম এবং ডোমাইন নেম সেট করা, যেটা পূর্ব শর্ত ছিল। এই দুটো একদম খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে বুঝে শুনে দুটোকে দিতে হবে। হোস্ট নেম মাই রাউটার, এটা তুমি যে কোনো কিছু দিতে পারো, দিলাম মাই রাউটার। ওকে, রাউটার কনফিগ। আইপি, ডোমেইন নেম হলো ধরো আমি দিলাম কারিগরিপাঠশালা.com। সাপোজ তোমাদের ক্ষেত্রে তো অন্য কিছু হইতে পারে না, মানে তুমি তোমার মতো করে দিবা, আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট কনফিগারটা দেখাই দিচ্ছি। ওকে, তাহলে আমি আমার হোস্ট নেম দিলাম মাই রাউটার এবং আমার হচ্ছে ডোমেইন নেম দিলাম হচ্ছে কারিগরিপাঠশালা। ক্রিপ্টো কি, মানে ওই যে ইনক্রিপ্ট করার জন্য অবশ্যই আমাদের একটা কি তৈরি করতে হবে। দেখো, এসএইচ কানেকশন ইনক্রিপ্ট করার জন্য আরএসএ কি জেনারেট করতে হবে। কমান্ডটি দেওয়ার পর কি এর সাইজ বা বিট যেমন 1024 নির্ধারণ করে দিতে হবে। এসএইচ ভার্সন 2 এর ভার্সন হয়ে গেছে, এটা ভার্সন হবে। এসএইচ এর ভার্সন 2 এর জন্য ন্যূনতম 768 বিট বা তার বেশি 1024 সাজেস্টেড। তার মানে কি, আমাদের এসএইচ ভার্সন যদি 2 হয় তার জন্য সাজেস্টেড বিট হইল 786 অথবা আমাদের 1024। ওকে, এটা হলো তোমার কি বলতো সাজেস্টেড, এই বিটগুলো আমাদের প্রয়োজন। ওকে, এখন এটার প্রোগ্রামিং এর ইন্টারফেসটা কিরকম, এখন আমাদের কোথায় ঢুকবো, আমরা রাউটারের ভিতরে ঢুকবো। তাহলে আমাদের হোস্ট নেম কি ছিল, মাই রাউটার ছিল, আমাদের হোস্ট নেম কি ছিল, মাই রাউটার। তাহলে আমরা এখন মাই রাউটার ঢুকে কি করবো, কনফিগ করবো। ক্রিপ্টো কি জেনারেট আরএসএ দিলেই তোমার একটা কি জেনারেট হবে। এরপর স্ক্রিনে হাউ মেনি বিট ইন দ্য মডিউলস এই যেরকম দেওয়া থাকবে, লেখা আসলে
সেখানে লিখে দিতে হবে 1024, আর যদি তোমার 1024 না হয় 768 দরকার, সেক্ষেত্রে দিতে হবে 768, ঠিক আছে? লিখে ইন্টার দিতে হবে। মানে তুমি যখনই কমান্ড প্রম্পট লিখবে মাই রাউটার কনফিগ হ্যাজ ক্রিপ্টো কি জেনারেটেড RS এ, তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে এরকম আসার পরে তোমার যেটা বিট দরকার, আমাদের সাজেস্টেড কত 768 অথবা 1024, সেখানে তুমি 768 বা 1024টা দিয়ে দিবা, দ্যাটস ইট। দিয়ে ইন্টার দিলেই ওকে। এরপরে আমাদের ধাপ নাম্বার 3-এ চলে আসতে হবে। হ্যাঁ, SSH ভার্সন নির্ধারণ এবং টাইম আউট সেট করা। এটা অপশনাল কিন্তু একটু জরুরি, ঠিক আছে? মানে এখানে একটা টাইম আউট সেশন আমরা যোগ করে দিব এবং ভার্সন নির্ধারণ করবো যে SSH এর ভার্সনটা আসলে কত এবং এর টাইম আউট কীরকম, মানে সেশন শেষ হবে কখন রাউটারের ভিতরে। তাহলে SSH ভার্সন কত, আমরা IPSS ভার্সন দিলাম 2 এবং কনফিগ দেখো টাইম আউট দিলাম কত 60 সেকেন্ড, আর এখানে অথেন্টিকেশন দিলাম রেড রাইস 3। তাহলে এইটুকু আমাদের কি করতে হবে, টাইপ করতে হবে। কেন? অধিক নিরাপত্তার জন্য SSH ভার্সন 2 ব্যবহার করা এবং আইডল বা অলস সেশন সক্রিয়ভাবে বদ্ধ হওয়ার জন্য টাইম আউট সেট করা ভালো। দ্যাটস আমরা টাইম আউট সেট করলাম এবং কি অধিক নিরাপত্তার SSH এর জন্য ভার্সন 2 যেটা আছে সেই ভার্সন 2টা ব্যবহার করলাম। ওকে, তারপরে এখন লোকাল ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করা। এখন আমরা যেটা দিয়ে তোমরা হচ্ছে ওইখানে লগ ইন করবা সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তৈরি করবো, ঠিক আছে? তো ইউজার নাম দিলাম অ্যাডমিন, আর প্রিভিলেজ 15 সেক্রেট মাই সিকিউর পাস। এখানে প্রিভিলেজ 15 দেওয়ার অর্থ হলো এই ইউজারটি রাউটারের সর্বোচ্চ ক্ষমতা বা ফুল অ্যাক্সেস পাবে। এই হচ্ছে প্রিভিলেজ 15, এটা হলো তোমার হলো সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা। ওকে, আর নাম কি অ্যাডমিন। আর এখন VTY লাইন কি করা, SSH সক্রিয় করা। VTY 04 হ্যান লগ ইন লোকাল, ফাইনালি এক্সিট দিবা, শেষ। তাই এত বক করা, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ এটা একটু পড়ে নিও। লাস্ট হচ্ছে কনফিগারেশন সংরক্ষণ করা, এটা অবশ্যই মাস্ট বি, এটা সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? সবশেষে কনফিগারেশনটি র্যাম থেকে এনভি র্যামে সংরক্ষণ করতে হবে, যাতে রাউটার রিবুট হলেও সেটিংস মুছে না যায়, মানে এটা সেভ থাকলো র্যামের মধ্যে, ঠিক আছে? মাই রাউটার কনফিগ ইন্ট এই যে রাইট মেমোরি, মানে আমরা এটা মেমোরিতে সেভ করে নিলাম, ঠিক আছে? এখন ক্লায়েন্ট পিসি থেকে SSH টেস্ট করার নিয়ম। তুমি এখন এই যে এরকমভাবে যদি ইন্টার করো, তাহলে এখানে অ্যাডমিন হলো ইউজার নেম এবং পরেরটি রাউটারের ইন্টারফেস IP। এখন CMD-তে যায় জাস্ট এরকম করলে টুরুং, এখন যায় তুমি ওখানে প্রবেশ করতে পারবা। সেখানে প্রবেশ করে তোমার যে কাজগুলো করার দরকার, ডিলেট লাগলে ডিলেট, কনফিগার লাগলে কনফিগার, মানে যা দরকার তুমি এখন করতে পারবা, ঠিক আছে? মানে এটা আমি হচ্ছে এক্সপ্লেন করতে হয়তো একটু মিস্টেক করছি, ভুল হতে পারে, গলা ব্যথা করতেছে। তো এইটা সম্পূর্ণ কিছু A to Z নোটের মধ্যে সুন্দর করে লেখা আছে। আমার যতটুকু বুঝছো, বাকিটুকু বই দেখা লাগবে না, এখানে এক্সপ্লেন করা আছে, সেগুলো দেখে জাস্ট একটু নোট আউট করে নিবা, দ্যাটস ইট। বুঝাইতে পারছি? আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই যে এরকম রেকর্ড ভিডিওগুলো দিতে না একটু প্যারা বেশি। এই যে রেকর্ড করলাম মনে করো 40 মিনিট ক্লাসটা করে এই যে ভিডিওটা আমি আমার পিসিতে নিব না, প্রায় 22 থেকে 25 GB ভিডিওটা আমার ট্রান্সফার হইতে মিনিমাম টাইম লাগবে কত জানো? মিনিমাম 15 থেকে 20 মিনিট। এরপরে আমাকে হচ্ছে এডিট করতে হয়, ওই এডিটটা রেন্ডার করতে সময় লাগে প্রায় 40 মিনিট থেকে 50 মিনিটের মতো, আবার আপলোড করতে সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে তোমরা ভিডিওটা আর কি পাও। তারপরে হচ্ছে ভালো কোয়ালিটি ইনশিওর করার জন্য এই লেন্থি প্রসেস, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকিও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।